সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাতে পথের মোহনার পর্দায় আজকে আমি জামিল আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আপনারা জানেন যে প্রতিদিনই এই অনুষ্ঠানটিতে আমাদের সাথে একজন সেলিব্রিটি থাকেন, যার সাথে কথা হয় রাতের পথে। আজকে বিশেষ করে স্পেশালি আজকে আমাদের বিজয় দিবসের দ্বিতীয় এপিসোড। এই এপিসোডে আজকে যিনি আমাদের সাথে আছেন, তিনি আসলে ওনার সম্পর্কে আমি বলার ঠিক এই মুহূর্তে কোনো ভাষা পাচ্ছি না, কিন্তু কিছু কথা না বললে আমার কাছে দায়বদ্ধ থেকে যাবে। আমরা যারা এখন এই স্বাধীন বাংলাদেশে উন্মুক্ত বাতাসে আমরা শ্বাস প্রশ্বাস নেই, যারা স্বাধীন বাংলাদেশের নাগরিক বলি আমাদেরকে, যারা আমাদেরকে এই অবদানটি রেখেছেন স্বাধীনতা যুদ্ধে 1971 সালে, তাদের মধ্যে একজন আমাদের সবার প্রিয় আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় ফেরদৌসী প্রিয়বাসিনী। আজকে ওনার পরিবেশই দেখতে পাচ্ছেন, আজকে ওনার বাসায় আমরা চলে আসছি। ওনার সাথে অনেক কথা বলবো, অনেক আড্ডা মারবো, ওনার কথা অনেক জানবো, ওনার থেকে শিখবো, অনেক কিছু শেখার আছে ওনার থেকে। উনি বসে আছেন আমার সামনে। সালাম আলাইকুম, ভালো আছেন? আমরা মোহনা টিভি থেকে আপনার কাছে বিশেষত আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে রাতে পথে, রাতে আড্ডা মারি, আমরা সেলিব্রিটিদের সাথে গল্প করি। তো আজকে আপনার বাসায় আমরা হাজির হয়ে গেলাম আর কি। আমি খুব খুশি হলাম যে আপনারা এসছেন। অনেক সময় আমি আপনাদের ওখানে আমিও যাই, তো আমাদের এই যাওয়া আসা তো আছেই। আপু, আমি খুব খুশি হব আপনি যদি আমাকে ডিরেক্টলি তুমি বা তুই করে বলেন, তাতে আমার কথা বলতে আপনার সাথে খুবই আমি স্বাচ্ছন্দ্য বোধ করব। সেটা ঠিক আছে, তবে আমি একটু ছোটদের আপনি করেই বলি। আচ্ছা। এই কারণেই এটা প্রচলন করতে চাই যে ছোটদেরও একটা সম্মান আছে। আচ্ছা আচ্ছা। ছোটদেরও সম্মান দিয়ে কথা বলতে হয়, কারণ তাদেরও পার্সোনালিটি গড়ে ওঠার বিষয় থাকে। আমি যদি একটা ছোট বাচ্চাকে আপনি বলি, সে তখন নিজে আপনি হওয়ার চেষ্টাই করবে। আচ্ছা আচ্ছা, ফাইন। কেমন আছেন? হ্যাঁ, ভালো থাকি সবসময়। একটু জ্বর সর্দি কাশি হয়ে থাকে কখনো কখনো। আজকে তেমনই কিছু একটা আছে আর কি। যখনই আমার প্রোডিউসার সাহেব বললেন যে আজকে আপনার সাথে কথা হবে বা আপনার সাথে আড্ডা মারবো, আমি আসলে বুঝাতে পারছিলাম না যে আপনার সামনে কি করে বলবো, কি করে কথা শুরু করবো। কেননা আপনারা তো আসলে আমাদের দিয়েছেন মানে এই দেশটাকে, তো আমরা আসলে আপনাদেরকে কিছু দিতে পেরেছি কিনা বা সেই ধারাবাহিকতা রাখতে পারছি কিনা সেটা ঠিক বলতে পারছি না। এই জায়গাটা থেকে আপনি কি মনে হয়? আমার তো একটা বিষয় অন্যরকম। আমি তো সবসময় নতুন প্রজন্মের হাত ধরে আমি চলতে পছন্দ করি। আমি নতুন তরুণদের সাথে, আমি সবচেয়ে বেশি তরুণদের সাথে আমার বন্ধুত্ব, এবং তরুণ প্রজন্মের কাছে আমার অনেক প্রত্যাশা। আমি কখনোই বলবো না এরা গোল্লায় যাচ্ছে, কখনো বলবো না এরা পারছে না। নিশ্চয়ই এরা অনেক বেশি সচেতন। মাঝখানে বরং আমাদের একটা গ্যাপ হয়ে গেছে মনে হয়। আমাদের মুক্তিযুদ্ধের চেতনার যে শক্তি সম্পন্ন মানুষেরা যখন সরকার চালাচ্ছে, তখন খুবই কম সময়, 11 বছর হবে, 2 বার 5 বছর করে, আর এখন 1 বছর। বাকি সময়টা তো অপশক্তি দ্বারা দখলকৃত ছিল, এবং তারা যেভাবে মুক্তিযুদ্ধের চেতনার বিনাশ করেছে এবং পার্লামেন্টে পবিত্র পার্লামেন্ট কলঙ্কিত করেছে, শহীদ মিনার কলঙ্কিত করেছে রাজাকারদের দিয়ে এবং যুদ্ধ অপরাধীদের দ্বারা, এটা অত্যন্ত দুঃখজনক। ওই সময়টা তখন প্রজন্ম গড়ে ওঠেনি সে সময়। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল, আমি আসার পরে দেখাচ্ছে যে আমি মনে হয় একটা ইতিহাসের মাঝখানে বসে আছি। ইনফ্যাক্ট এখানে আসলেই তাই, অনেকগুলো ছবি আমি দেখতে পাচ্ছিলাম এখানে। একটু যদি আপনি বলেন যে শুরু থেকে এই যে কালো কোট পরা দুজন, এটা হচ্ছে আমার নানা তখন পাকিস্তান লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্পিকার ছিলেন। আচ্ছা। তখন শেরে বাংলার পার্টি যুক্তফ্রন্ট থেকে নিয়ে ইলেক্টেড হয়েছিলেন। আচ্ছা। উনি যুক্তরাষ্ট্র সফরকালে ওখানকার পার্লামেন্ট, যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের স্পিকার ছিলেন। আমি নামটা বলতে পারবো না, কারণ অনেক আগের ছবি। তার সাথে তোলা ছবি। এর পাশে হচ্ছেন কণিকা বন্দ্যোপাধ্যায়, আমার মায়ের সাথে। আচ্ছা, ওই যে ডান পাশে। হ্যাঁ, আমার মা ও পাশে, এর পাশে উনি। এখানে আছেন অর্থনীতিবিদ প্রফেসর অম্লান দত্ত। হ্যাঁ, উনি আমার পত্রবন্ধু। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের তখনকার সময় পত্র মিতালিটা হতো? হ্যাঁ, আমার তখনকার সময় না, এটা তো ঠিক রিসেন্ট। উনি এই বাসায় এসছেন বিডিআর ক্র্যাকডাউন যেদিন হলো, সেদিন এই বাসায় লাস্ট এসছেন, তারপরেই উনি চলে যান। 88 বছর বয়স ছিল, বয়সে মারা যান। আমার সাথে প্রায় 25 বছরের
বন্ধুত্ব ছিল, পত্র বন্ধুত্ব। পত্রমিতালিতে। হ্যাঁ কিন্তু এখন আপু এটা তো এখন ফেসবুক আর ইন্টারনেটের হ্যাঁ, যুগে আমি SMS কিন্তু এর যুগে- পত্রমিতে এখন এই যে সৌরভ গাঙ্গুলিকে চিঠি লিখলাম, আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে আমি হাতেই পোস্ট করে দিচ্ছি। বাহ হ্যাঁ বাহ। আমি জানি চিঠিটা পাবিস। এটা একটা অন্য একটা মজা আছে অন্য কিন্তু। মজা। এবং আমি অন্য একটা ইয়ে আছে। ডাক পিয়নকে অত্যন্ত ভালোবাসি। যখন পিয়ন আসে আমার কিছু চিঠির উত্তর নিয়ে, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আচ্ছা ফেসবুকে আমি ওটা পাবো কি, এটা অবশ্য আমি পারিও না। হ্যাঁ কিন্তু আমি পোস্ট করা চিঠি, পোস্ট করা ম্যানুয়াল পছন্দ করি। আচ্ছা তাহলে আগে যখন আপনারা যখন স্টুডেন্ট ছিলেন তখনকার রাতে এই পড়াশোনার ফাঁকে ফাঁকে চিঠি লেখার অভ্যাসটা ছিল তাই কি? আমার চিঠি লেখা পড়াশোনার ফাঁকে ফাঁকে না, পড়াশোনাটা নিজেদের দায়িত্বে করতে হতো। আচ্ছা কেউ যে পড়তে বসাবে রাগ করে, শাসন করে, কারণ আমরা বুঝতেই পারতাম যে খারাপ রেজাল্ট করলে তো আমাদেরই ক্ষতি, আমাদেরই দায়িত্ব পড়া। যত কম পড়তাম তত ভালো রেজাল্ট করতাম না। হ্যাঁ বা একটা সময় কিন্তু চিঠিপত্র লেখার অভ্যাসটা আমার এখনো আছে। আমি এখনো রাতে রাতে বসে কেন, গেছি। আমার দিনেই অনেক সময় হয়। অনেক সময় লিখি। দুপুরের পরে আমার ইচ্ছে হলেই আমি করি। আচ্ছা তো চিঠি লেখাটা আমার একটা হবি বলা যেতে পারে। পশ্চিমবঙ্গের বিখ্যাত বিখ্যাত নায়িকা। নায়িকা। আপনার সাথে বেশ ঘনিষ্ঠতা ছিল তাই না? হ্যাঁ আমার সাথে ভালোই সম্পর্ক ছিল ওনার। আবার আমি ঢোকার সময় দেখলাম অনেকগুলো ভাস্কর, মানে এরা এগুলো কি সব আপনার হাতে করা? সবে আমার করা। আমি আমার ভাবছিলাম আপনি হয়তো চারুকলা স্টুডেন্ট কিনা, কিন্তু না, আর আমি তো সম্পূর্ণ হাতুড়ি বাটালি তারপরে করাতেগুলো হাতে নিতে পারি না, আমার সহকারী দরকার হয়। একটা ছেলে আমাকে সাহায্য করে, ধরে করাত ধরে, ম্যানুয়াল তো আমি পারি না। হ্যাঁ হ্যাঁ স্ট্রাকচারটা দিয়ে হ্যাঁ দেন ওভাবে। সেটা আমি ড্রয়িং করে দিই, আমি উঠে গেলে সে পারবে না, আচ্ছা আচ্ছা নষ্ট করে ফেলতে পারে। আমাকে বসে থেকেই কাজটা করতে হয়। একসময় নিজে করতাম, একসময় কিন্তু নিজে করতেন। পরে দেখলাম যখন বড় হয়ে গেল কাজ, ছোট কাজ করতাম তখন অন্য কথা, অনেক ব্যাপ্তি হয়ে গেল কাজের, তখন হেল্প নিতেই হয়েছে। আচ্ছা আচ্ছা আপনি মোটামুটি এটা করে খুব পছন্দ করেন? রান্না করা, আচ্ছা ফাইন। আর হ্যাঁ তবে চিঠিপত্র লেখা, গাছ লাগানো আর এগুলো করা। চারটা। আমরা দেখছি আপু আমাদেরকে কতটুকু কি করা যায়। আমাদের সাথে থাকবেন, আমরা ছোট একটা বিরতি নিই, আবার ফিরছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আজকে আমার সাথে যিনি আছেন ফেরদৌসী প্রিয়ভাষিনী, আমরা শুনবো ওনার থেকে অনেক অনেক ইতিহাসের কথা, কালের সাক্ষী আমার সাথেই আছেন। আচ্ছা আপু, যেমন ধরো আমরা নতুন প্রজন্ম তো আসলে ওভাবে কেউ বলে বা পড়ে জানা, মানে আপনারা তো আপনাদের একদম পুরো প্র্যাকটিক্যাল দেখাও তখনকার ভয়ঙ্কর বিষয়, সেটা আসলে আমরা চিন্তা করলে আমাদের পছন্দ দাঁড়ায় যায় আর কি। তখন সবাই দৌড়াচ্ছে, এই করছে সেই করছে, আপনারা কখন সেটা বুঝতে পারছেন যে আসলে শুরু হয়ে গেল মানে বিষয়টা? আমি তো অফিস করতাম, অফিস করতে করতে যেদিন অফিস ছুটি দিল হ্যাঁ তখন বুঝতে পারিনি যে ষড়যন্ত্র কোথায়, কারণ তারা যারা ছুটি দিয়েছে তারাই ষড়যন্ত্রকারী। আচ্ছা একটা আমাদের ওগুলো তো বাঙালি অধ্যুষিত ছিল না, সবই অবাঙালি দ্বারা বড় বড় মিলগুলো ছিল। তখন থেকে একটু যুদ্ধ শুরু হয়েছে, আমরা মনে করি যে বিহারি বাঙালির গণ্ডগোল, কারণ ওইখানে অঞ্চলে অবাঙালি বিহারিরা থাকতো। এবং এটা কোথায় ছিল আপু? এটা খুলনা খালিশপুরে মিল এরিয়াতে। ওখানে আপনারা বাংলাদেশের তো ছোট্ট ভূখণ্ড, অনেক বিষয়। 11টি জুট মিল ছিল, সেই একটি জুট মিলে আমি কাজ করতাম, কিচেন জুট মিলে। সেখানে সবসময় বাঙালি বিহারি মানে গণ্ডগোল লেগেই থাকতো। আমরা মনে করেছি বাঙালি বিহারের গণ্ডগোল, কিন্তু এটা যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে ও বুঝতে পারিনি। আমরা বুঝতে পারিনি প্রথমে, কারণ 25শে মার্চ রাত্রে আমাদের ভুট্টোর সাথে কথা হচ্ছে। শেখ মুজিবের তখন নিরঙ্কুশ ভোটে জিতলেন উনি, তখন তবুও পাকিস্তানিরা টালবাহানা করছে বঙ্গবন্ধুকে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী করবে না। হ্যাঁ তখন এইটা নিয়ে বাদ বিতণ্ডা। তখন তো বঙ্গবন্ধুর এক ডাকে 7.5 কোটি লোক একত্রিত হলো মুক্তিযুদ্ধের, যে 7ই মার্চের বক্তৃতা সে কথা বলে। মুক্তিযুদ্ধ শুরু হলো এবং ভয়ঙ্কর যেটা আমরা
অনেক তো বড়, খুব অল্প মিনিটে কথা বলা যাবে না, আমি কমের মধ্যে বলি। চিন্তা করলাম যে আমাদের বেতন টেতন দিয়ে দিচ্ছে, আগে মিল টিল বন্ধ হবে। আমি তো হাউসওয়াইফ এবং আমি কর্মজীবী, এই দুটো আমার পরিচয়। তা আমি খুব খুশি হয়ে গেলাম, কটা দিন ছুটি পাবো, বাচ্চাদের সঙ্গে থাকতে পারবো। আমার মনে অন্য চেতনা কিছু নাই। আমার বয়সও বেশি ছিল না তখন। অফিস ছুটির পরে আমি বুঝতে পারলাম চারিদিকে আগুন, চারিদিকে ভীষণ। আমি দেখতে পাচ্ছি আমার ঘরের মধ্যে আগুন, কিন্তু সে আগুন অনেক দূরে, কিন্তু আগুনকে এরকম মনে হচ্ছে যে আমার বাসার মধ্যে আগুন। তখন আমি ভীষণ ভয়ঙ্কর ব্যাপার। যাই হোক, আমরা দৌড়াদৌড়ি করতে, পালাপালি করতে করতে, আমি তখন খালিশপুরের একটু বাড়িতে থাকতাম। তো ওই বাড়ির সামনে 7ই এপ্রিল কোনাকুনি একটা বাড়ি ছিল, মুন্সি বাড়ি। ওখানে 18 জনকে একসঙ্গে ব্রাশ ফায়ার করে মারল, এবং সেই মারাটা একটা চিৎকার। 18 জনকে আমরা সবাই মিলে জানালার ফাঁক দিয়ে, জানালা বন্ধ করে দিলাম, ফাঁক দিয়ে দেখলাম যে দুটো আর্মি গাড়ি আসলো, এবং মতিউল্লাহ বলে একজন মানে রাজাকার ছিল, সে নিয়ে বাসা চিনাই দিল। এবং ওই বাড়ির সবাই আওয়ামী লীগ করতো। একজন লজিং মাস্টার, উনিও মারা গেলেন। তখনই কেবল দেশ থেকে এসছেন ভদ্রলোক। এসে দাঁড়াতেই লজিং মাস্টার এসছে, বাড়িতে এই বাসায় থাকে, সে ওখানে তাকেও দাঁড় করতে বললো, একসঙ্গে ব্রাশ ফায়ার করে মারল। এই হত্যাটা আমি প্রথম দেখলাম সচক্ষে। তারপরে 2 দিন পরেই দেখলাম যে একটা আশ্রয় শিবিরে আমাদের পালাতে পালাতে যেতে হলো। একজন ভদ্রলোক ছিলেন মিস্টার হক, উনি ইঞ্জিনিয়ার। সম্প্রতি উনি বিদেশ থেকে ফিরেছেন। ওনার ওয়াইফ ছিল, ওনার 3 মাসের বাচ্চা, 5 বছরের বাচ্চা, ছোট ভাই একটা 14-15 বছরের, সব নিয়ে আশ্রয় শিবিরে। উনি এবং সিরাজ ভাই বলে একজন ভদ্রলোক, পাঁচবাবু, সেই দুজনে মিলে আশ্রয় শিবিরের খরচপত্র চালাচ্ছেন। আচ্ছা। তা আমরা এখন বুঝতে পারিনি যে এই যে খরচপত্রটা চালাচ্ছেন, এটা কারা চালাচ্ছে। কারণ আমরা শুধু ওখানে গিয়ে উঠেছি, কিন্তু আমরা টাইম টু টাইম খেতে পাচ্ছি, সবাই বুঝতে পারছেন না যে কে চালাচ্ছে এটা। আমাদের সকালবেলা এত রুটি, এত তরকারি। ওই সিরাজ ভাইয়ের ওয়াইফ, উনি রান্না করতেন রঞ্জিভাবেই, কোলে বাচ্চা ছিল বাবু, তো উনি আমাদের চালাচ্ছিলেন। সেই সময় সিরাজ ভাই, ওই ভদ্রলোক হক সাহেব, রাত্রেবেলা খুব অত্যন্ত জলি মানুষ, হাসি খুশি। উনি রাত্রে হাসাহাসি করলেন যে মরবো, বীরের মতো মরবো। এরকম রাজাকারদের হাতে, বদমাইশ পাকিস্তানদের হাতে মরবো কেন। তো এই কথা বলে আরও হাসতে লাগলেন। পরের দিন সকালে উনি হাঁস মুরগি খাওয়াতে গেলেন এতে, খালিশপুরে থেকে পাবলাই গ্রামে ছিলাম, এই পাশে রেল লাইনের এই পাশে একটা গ্রামে। তো উনি গেলেন, আমি বাড়িতে হাঁস মুরগি খাওয়ায় আসি। উনি আর ফিরে এলেন না। ওনাকে টুকরো টুকরো বিহারির সাথে প্রচণ্ড লড়াই করে ওনাকে মৃত্যুবরণ করতে হলো। উনি মারা যাওয়াতে খুব কষ্ট হলো। ভদ্রলোকের লাস্ট নাইটই ছিল আমাদের সাথে, শেষ রাত্রিটি আমাদের সাথে কাটিয়েছে। আমরা এই মুক্তিযুদ্ধে গণহত্যার মতো এদিক সেদিক যে যেখানে জায়গা পেরেছে, কোনো মান সম্মানের ভয় নাই, যেখানে কেউ আমাদের কিছু বিপজ্জনক কিছু বলতে পারে, কি কিছু কোনো, যে যেখানে পেরেছে সে জায়গা করে শুয়েছে। কি মশা মাছির ভয় নাই, এই কেউ প্লাস্টিকের ঝুড়ির উপরে, কেউ বিল্ডিংয়ের উপরে, যে যেখানে জায়গা পেয়েছে যেখানে। আমাদের কোনো দিন আর রাত নেই, কখন দৌড়াতে হয় এরকম অবস্থা। তো এই প্রথম দেখলাম। তারপরে দেখতে শুরু করলাম অনেক ভয়াবহ, মানে 3টি মুন্ডু কেটে রাজাকার নোয়াপাড়াতে দেখালো, আমাকে নিয়ে যাচ্ছিল ট্রেনে, যে তোমাকেও নিয়ে নেব। তখন আমি প্রচণ্ড যুদ্ধ করে ওখানকার যাত্রীদের, আমি বাসে আসছিলাম, যাত্রীরা হাতে পায়ে ধরে ওই তার কাছ থেকে আমাকে বাঁচায় রাজাকার সাবদুল্লাহ। মানে কি, আমি ওই যে শহীদ মিনারে ঝুলিয়েছি, আরও লাগবে, আপনারে নিব। তো আমি বলছি, আপনার কোন সাহস আপনি নেবেন, আমি দেখব, আপনি গুলি করে দেবো। আপনি গুলি করেন, এখানেই করেন।
আমাকে নামিয়ে নিয়ে গুলি করতে পারবেন না, এখানে গুলি করতে হবে। তখন বলে, আপা আপনি এত বাড়াবাড়ি কথা বলছেন কেন, আপনাকে মেরে ফেলবে। হ্যাঁ, এসব বলে টলে আমাকে বাঁচালো। তারপরে আমি উঁকি মেরে তাকিয়ে দেখি সত্যি শহীদ মিনারে 3টা নারীর মাথা ঝুলছে, গলা কাটা মাথা ঝুলছে। তা ভয়াবহতার কী বলবো, ইতিহাস কী বলবো। রাত্রেবেলা 2তলা বাড়ির থেকে 3তলা বাড়িতে থাকি, নদীর পাড়ে আমার ফ্ল্যাটটা ছিল। তো হঠাৎ দেখি যে হালকা অস্ফুট চিৎকার, চোখ বান্ধা, মুখ বান্ধা, পাট কাটার মেশিন। দিনের বেলা একটা দেখতাম ওখানে, যে ওখানে পাট কাটার মেশিনটা কেন থাকে তা জানি না। হঠাৎ দেখা যাচ্ছে ওই ট্রাক থেকে একটা করে মানুষ নামাচ্ছে, আর পিছনে একটাকে ধরে রেখেছে, মুখ টুক বাঁধা, তো ওই পাট কাটার মেশিনের মধ্যে ঢুকাচ্ছে আর ঘ্যাস করে কেটে কেটে ভৈরব নদীতে ফেলছে। মানে সবই সবাই আমার চোখে দেখা। হ্যাঁ, আমি যখন 3টা দেখলাম, 1টা 2টা 3টা দেখার পরে আমি আমার খাটের সাথে আর কি জানলাটা এরকম সমান করা আর কি। আমি হঠাৎ মনে হলো কি বোধহয় আমাকে দেখে দিল, অন্ধকারে আমাকে দেখার কথা না, কিন্তু আমার ভিতর থেকে মনে হচ্ছে বোধহয় আমাকে দেখছে। এমনই কাটছে যে একবারেই কেটে ফেলছে। তো এইসব দৃশ্যের পরে এইসব পাকিস্তানিদের যারা সহযোগিতা করে, বা এইসব রাজাকারদের যারা পার্লামেন্টে বসায়, শহীদ মিনারে নিয়ে যায়, তাদের কী হওয়া উচিত? আমার ছোট প্রশ্ন। ইতিহাস অনেক সময় বইতে হয়, ইতিহাস অনেক সময় আমরা শুনি, কিন্তু আমি আসলে আপুর সামনে বসে আমি নিজেও মানে বাকরুদ্ধ হয়ে যাচ্ছিলাম যে আমরা অনেকে হয়তো বলি যে যুদ্ধাপরাধীর বিচার বা এই রাজাকারদের বিচার করা হোক। আসলে কি পরিমাণ পাষণ্ডরা তখন ছিল, কি পরিমাণ নির্যাতন বা কি পরিমাণ তাদের এটা আসলে কোনো পরিভাষা বা আমার জানা নেই, কিন্তু ওনারা দেখেছেন, আজকে আমরা শুনছি। আমাদের আসলে সবারই জানা উচিত। আজকে স্বাধীন বাংলাদেশে আমরা মুক্ত বাংলাদেশে কথা বলি, রাজনীতিবিদরা রাজনীতি করছে, পড়াশোনা যারা করছে তারা পড়াশোনা করছেন, কিন্তু আমাদের এই জায়গাটাকে আমরা কখনো ভুলতে পারবো না বা ভোলার কোনো উপায় নেই। আমরা ছোট্ট একটা বিরতি করে আবার ফিরে আসছি। আপু, আমরা আপনার একটা সুন্দর বাগান দেখতে পাচ্ছি। এই বাগানটা কি মানে আপনার নিজেরই করা? বাগানটা আমার করা, জমিটা আমার নয়। আচ্ছা, মানে আমি তখন দেখলাম ডাবের মধ্যে গাছ লাগানো বা একটু মানে প্ল্যান্টেশনটা আমি এক সিকোয়েন্স ব্যাপী করি, পাহাড়ের উপরে করে, তারপরে গ্রামের ওই যে কুড়ে ঘরের মতো করে নানানভাবে আমি করি। যে শুধুই যে একটা গাছ লাগালাম, গাছের সৌন্দর্য বা নানানভাবে আমি টবের মধ্যেই আমি কিন্তু দেখতে পাচ্ছি, শুধু টব না, মানে টব না, আমি কাঠের গুঁড়ি যেটা গোড়া। ছাট বাদ যায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই বাদ দেওয়া ছাটের মধ্যে আমি গাছ লাগাই দিই কাঠের। ফেলে দেওয়া মানে হ্যাঁ। যে আমরা যেগুলো খুব একটা কাজে লাগাই না। লাগাই না, এই যে এই যে গাছগুলো। হ্যাঁ, এটা মানে দেখতে মনে হচ্ছে জানলা। হ্যাঁ, ফটো ফ্রেমের মতো তো, এটা পিছনে হ্যান্ডেল আছে, আপনি টেবিলের সাইড টেবিলে লাগাতে পারেন। আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার। আচ্ছা, ঘরে সাজানোর মতো। হ্যাঁ, এই সব ডিজাইন আপনারই করা? হ্যাঁ। চমৎকার চমৎকার সব শখের জিনিস আমরা আমাদেরও সৌভাগ্য যে আমরা দেখতে পেলাম আসলে এটা। হ্যাঁ, চলো। আপনি একটু বসুন, তাহলে আমি দেখে আসি। আচ্ছা, দেখে আসি। দর্শক চলুন একটু আপনি শিল্পকর্ম থেকে দেখে আসি।
এক কাজ করি না, একটু রান্না করি, একটু পড়ি, একটু লেখালেখি করি। তারপরে একটা পরিবার চালাতে তো অনেক হ্যাঁ কাজ করতে হয়, সকলের দায়িত্ব তো অবহেলা তো করা যায় না। দাওয়াত দিলে বাসায় সবাই আসলে পরে রান্না আপনিই করেন? ওকে যদি বাসায় দাওয়াত দেওয়া হয়? না, আমি দাঁড়া থেকে আমি বলে বলে করাই, সবটাই এখন আর আমি পারি না। তো কারণ আমাকে অনেক সব বাইরে থাকতে হয়, তখন তো আমার জন্য কেউ বসে থাকবে না খাওয়ার জন্য, তো এই লোক তৈরি করতে হয়। তো স্পেশালিটি কি রান্না করেন, মানে সবচেয়ে মজা লাগে এখনো দিবা সবাই মনে না, করেন? আমি যে কোনো জিনিসের ফ্রেশ রান্নাটা পছন্দ করি। এটা মানে নির্ভর করে যে আমি একটা জিনিস বুঝতে পারি যে কার কোন সময়ে কোন জিনিসটা খেতে দিলে তার ভালো লাগবে। হ্যাঁ, যেমন সবজি সিদ্ধ খুব গ্রিন থাকবে সে যে কোনোভাবেই। কবি সুফিয়া কামাল খালাম্মা আমার রান্না খুব পছন্দ করতো, আমি মোটামুটি রাঁধতে পারি ভালো। আসলে অনেক কথা বলার ছিল, অনেক কথা শোনার ছিল, সময় স্বল্পতার কারণে পাচ্ছিলাম না। আমরা যাওয়ার আগে আমাদের সবার প্রিয় মানুষটির মুখ থেকে আমাদের জন্য, মানে নতুন প্রজন্মের জন্য কিছু কথা শুনবো। আমার মনে হয় নতুন প্রজন্মের বোধ অনেক বেশি, তারা অনেক বেশি এখনকার দিনে একটা সাহায্য তারা পাচ্ছেন, প্রযুক্তি খুবই এগিয়ে চলেছে, তার সাহায্যে পৃথিবী একদম হাতের মুঠোয়। সুতরাং নতুন প্রজন্মকে নতুন প্রজন্ম না বলে পুরনো প্রজন্মই বলতে হবে, আমরাই বরং নতুন। তো এটুকু বলতে পারি যে দেশের প্রতি ভালোবাসা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করার ব্যাপার থাকে, কারণ সেটা না বাসলে দেশ অন্যের হাতে চলে যাবে। আমার হাজবেন্ড আছেন 82 বছর বয়স, তার ছোট ভাই 25শে মার্চের রাত্রে প্রথম বঙ্গবন্ধুর বাড়ির সামনে শহীদ হন। সেও একটা শহীদ ফ্যামিলির ছেলে এবং নিজে মুক্তিযুদ্ধ করেছেন। সেগুলো উনি বলতেই দেন না আমাকে, যেটা আমি দেশের জন্য করেছি, আমি কেন যে দাবি করবো দাঁড়াবো সেখানে। এখন উনি আমার দায়িত্বে আছেন, আমাকে দেখাশোনা করতে হয়, আমার অনেক ক্রাইসিস যায়, তখন আমি হয়তো এটা এফোর্ড করতে পারছি না, এবং তাতে দুঃখ নেই, মানুষ তো একদিন চলেই যাবে, তাই না? নিজের আত্মমর্যাদাটা রক্ষা করে চলাটা অনেক বড়, সেখানে নিজেকে কোনোদিনই মাথা নত করবো না আমি, এবং নিশ্চয়ই কোনো না কোনোভাবে একজন মানুষ বেঁচে থাকে। আপুর কথা শুনে যেটা মনে হলো যে আসলে সত্যি কথা বলতে ওনাদের বদৌলতে আজকে আমরা স্বাধীন বাংলাদেশে বাস করছি, এবং ওনারা যেটা চান সেটা হলো, যেটা কথা বলে বুঝলাম, যে সেটা হচ্ছে আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে আমরা যেই জায়গাটাই আছি, যে কাজটাই করছি সেটাকে ভালোবেসে করা, দেশকে ভালোবেসে করতে হবে, দেশের জন্য করতে হবে। শুধু এটুকু যদি আমরা করতে পারি তাহলে ওনাদের এই ত্যাগ তিতিক্ষা সার্থক। আজকে এই পর্যন্তই, শুভরাত্রি, ভালো থাকবেন। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তো